ভারত বাংলাদেশ সম্পর্কে কি বরফ গলতে শুরু করলো? এই প্রশ্ন এখন অনেকেই করছেন, কারণ ভারতের পক্ষ থেকে যে দৃশ্যমান কূটনৈতিক সক্রিয়তা দেখা যাচ্ছে, তাতে করে সেই ইঙ্গিতই পাওয়া যাচ্ছে দুই দেশের যে বৈরী এবং শীতল সম্পর্ক চলছিল বিশেষভাবে গত 18 মাস যাবৎ, সেই অবস্থায় বরফ গলতে শুরু করেছে এবং বিশেষভাবে ভারতের পক্ষ থেকে কূটনৈতিক সক্রিয়তা বেশ ভালোভাবেই দৃশ্যমান। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্যে। ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, এটি অস্বীকার করবার কোনো উপায় নেই। আর প্রতিবেশী বদলানো যায় না, তাই প্রতিবেশী যদি ভালো হয় তাহলে দুই পক্ষের জন্যই ভালো, একটি উইন উইন সিচুয়েশন। দুই পক্ষই প্রীতিকর একটি পরিবেশে বসবাস করতে পারে দুই দেশের মানুষ। আর যদি প্রতিবেশী মন্দ হয় এবং কর্তৃত্বপরায়ণ হয়, তাহলে সম্পর্কটি হয় অসম এবং কখনোই সেটি ভালো ফল বয়ে আনে না। দুই দেশের জন্যই সেটি অপ্রীতিকর এবং আনহেলথি একটি সম্পর্ক তৈরি করে। তো আমরা গত 18 মাস ধরে দেখলাম সর্বকালের তলানিতে নেমেছিল ভারত বাংলাদেশ সম্পর্ক। আর ঠিক 18 মাস আগে যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, তখন বাংলাদেশ এনজয় করেছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্লেজেন্ট সম্পর্ক ভারতের সঙ্গে। এমনটি একটি মহল বলবার চেষ্টা করছেন বা করেছেন বরাবরই। তো সে কথাও সত্যি, হাসিনা আমলে দুই দেশের সম্পর্কে ফল্গু ধারা বইত, ভালোবাসার, প্রীতির, সমঝোতার। কিন্তু সেখানে একটি ফাঁকি ছিল, শুভঙ্করের ফাঁকি। সেই বিষয়টি ছিল একতরফা। সম্পর্ক ভালো ছিল কারণ সেইটি গড়ে উঠেছিল অ্যাট আওয়ার কস্ট, আমাদের কষ্টে সেটি হয়েছিল। আর শেখ হাসিনা সেটি ঘটিয়েছিলেন। বাংলাদেশের স্বার্থ হয়েছিল উপেক্ষিত। ভারতের সঙ্গে অসংখ্য সিক্রেট চুক্তি হয়েছে, নতজানু চুক্তি, যেটিতে একতরফা ভারত হয়েছে বেনিফিশিয়ারি, আর আমরা হারিয়েছি অনেক কিছু। তো যাই হোক, তো এই জন্য অনেকে সেভাবে দেখেন বিষয়টি, যে আমরা ওই সময় সম্পর্ক ভালো ছিল, ভারত আমাদের ভিসা দিত, আমরা ইন্ডিয়া যেতে পারতাম যখন তখন, দুই দেশের সীমান্ত বাণিজ্য চালু ছিল, অনেক কিছু ঠিকঠাক ছিল, এরকম একটি বয়ান আছে। তো তারা হয় জেনে বুঝে সেটি বলছেন অথবা না বুঝে বলছেন, কারণ সম্পর্ক ছিল ভালো কিন্তু সেটি ছিল একতরফা। আর একতরফা কোনো সম্পর্ক ভালো হতে পারে না, আর সেই সম্পর্ক কখনোই সুস্থ হয় না। তো যখন আমাদের জুলাই অভ্যুত্থান হয়ে গেল, তখন থেকে ভারতের সঙ্গে আমাদের বৈরিতা শুরু হলো। কারণ ভারত সমর্থিত একটি সরকার, হাসিনা সরকার 3টি নির্বাচনে ভোট ডাকাতি করেছে। আসলে ভোট হয়নি, ভোট দেবার কারো প্রয়োজন হয়নি। পুরো 100% ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে হাসিনা 3টি নির্বাচন অনুষ্ঠান করেছিল, আর ভারত সেই 3টি অবৈধ নির্বাচনকে বৈধতা দিয়েছিল। তো যখন আমাদের জুলাই অভ্যুত্থান হলো এবং হাসিনা পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিলেন, সেটি আসলে ভারতের গালে একটি বিশাল চপেটাঘাত। ভারতের সমর্থিত সরকারটিকে আমরা ভেঙে দিয়েছিলাম, হাসিনাকে তাড়িয়ে দিয়েছিলাম। তো কোনো কারণ ছিল না যে ভারত বিষয়টি সহজভাবে নেবে, আর তারা নেয়ই না, সহজভাবে নেয়নি। এবং 18 মাস ধরে আমরা দেখছি আমাদের জ্বালিয়েছে কী পরিমাণ। শুধু ভারতের প্রশাসন না, ভারতের ডিপ স্টেট না, ভারতের মিডিয়া, এমনকি মেইন স্ট্রিম মিডিয়াগুলো পর্যন্ত আমাদের সম্পর্কে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, যা যা দরকার সব কিছু তারা করেছে এবং এখনও করে চলেছে। আর পুশিন, বর্ডার কিলিং, সেগুলো তো আছেই, সেগুলো একদিনের জন্য থামেনি। তো এই যখন পরিস্থিতি, তখন তারা নানা সময় বলে এসেছিল যে বাংলাদেশে যখন গণতান্ত্রিক সরকার আসবে তখন সেই সরকারের সঙ্গে তাদের এনগেজমেন্ট হবে, সেই সরকারের সঙ্গে তারা ভালো সম্পর্ক রাখবে। তো এখন অনেকে বলার চেষ্টা করছেন সেই সময়টি বোধহয় এসেছে। বাংলাদেশে একটি নির্বাচন হয়েছে, একটি গণতান্ত্রিক সরকার নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতা নিয়েছে বা সরকার গঠন করেছে। সো ভারত তাদের দেয়া প্রতিশ্রুতি মোতাবেক এগিয়ে এসেছে, কিছু কূটনৈতিক সক্রিয়তা তাদের মধ্যে দেখা যাচ্ছে। তো সেভাবে এগোচ্ছে বিষয়টি। তো অনেকে এরকম সরলভাবে বিষয়টি দেখবার চেষ্টা করছেন। তো শুক্রবার দিল্লিতে ভারতের পররাষ্ট্র বিষয়ক মুখপাত্র রণধীর জয়সওয়াল শুক্রবার দিন আবার তাদের যে পুরনো ভাঙা রেকর্ড, যা আমরা একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক,
এবং প্রগতিশীল বাংলাদেশকে সমর্থন করব। তো এই কথা তারা বছর ভরে বলেছে, গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক এবং প্রগতিশীল। তো গণতান্ত্রিক তো ঠিকই আছে, সে কথা তারা বলতে পারেন। অন্তর্ভুক্তিমূলক তাদের কাছে একরকম সংজ্ঞাটি, আমাদের কাছে একরকম। তো ভারত এতদিন ধরে আমাদের প্রকাশ্যে বুঝিয়েছে যে অন্তর্ভুক্তিমূলক মানে তারা বোঝায় যে আওয়ামী লীগকে থাকতে হবে সেই নির্বাচনে, সেই সরকারে, সেই ব্যবস্থায়, তবেই তারা সেটিকে অন্তর্ভুক্তিমূলক মনে করে। কিন্তু হয়নি সেটি। ভারতের সংজ্ঞা অনুযায়ী আমাদের নির্বাচন কিন্তু অন্তর্ভুক্তিমূলক হয়নি, বাট আমরা মনে করছি অন্তর্ভুক্তিমূলক হয়েছে। কারণ হাসিনা ছিল না, কিন্তু লাখ লাখ, কয়েক কোটি আওয়ামী লীগের তো ছিলেন দেশে, এবং তারা ভোট দিয়েছেন। তারা কাকে ভোট দিয়েছেন? বিএনপিকে ভোট দিয়েছেন। তাদের বেশিরভাগ, তাদের একটি ক্ষুদ্রাংশ ভোট দেননি, আর বেশিরভাগ যারা দিয়েছেন তারা বিএনপিকে ভোট দিয়েছে। তো এটি ইনক্লুসিভ হয়েছে আসলে এক অর্থে, কারণ আওয়ামী লীগের অংশগ্রহণ ছিল। তো অন্যান্য নিরপেক্ষ বিশ্লেষক, ইলেকশন পর্যবেক্ষক, নির্বাচন পর্যবেক্ষণ যারা করেছেন তারাও কিন্তু এটি তাদেরও রায় যে আওয়ামী লীগের লোকেরা ভোট দিয়েছে। তো আমরা জানি আগে থেকেই যে বিএনপি তাদেরকে আগে থেকেই তৈরি করছিল, নানা লোভ, লালসা, আশ্বাস দেওয়া হয়েছিল যে বিএনপি ক্ষমতায় আসলে তাদের বিরুদ্ধে মামলাগুলো তুলে নেওয়া হবে, তারা আবার তাদের অফিস খুলতে পারবে, আগের মতো স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবে। এইসব আশ্বাসগুলো বিএনপির পক্ষ থেকে প্রকাশ্যে অপ্রকাশ্যে, প্রত্যক্ষে পরোক্ষে দেওয়া হয়েছিল। আর সেটির প্রমাণ কিন্তু আমরা এখন পাচ্ছি। প্রতিদিনই আমরা দেখছি অসংখ্য নতুন নতুন জায়গায় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ তাদের অফিস খুলছে, ব্যানার টাঙাচ্ছে, পতাকা লাগাচ্ছে, গলায় মালা জড়াচ্ছে, কারণ নানা রকম কাহিনী চলছে কয়েকদিন থেকে। তো এটি সুস্পষ্ট যে বিএনপির গ্রিন সিগন্যাল ছাড়া এইসব কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষিত সংগঠনটি কখনোই করতে পারত না। তো তারা সেটি করছে। তো সম্ভবত বন্দোবস্ত এই ছিল যে নির্বাচনে বিএনপিকে ভোট দেবে তারা, আর বিএনপি ভোটে জিতলে তাদেরকে রাজনীতিতে পুনর্বাসন করবে, এরকম একটি বন্দোবস্ত হয়তো অপ্রকাশ্য আওয়ামী লীগের সঙ্গে ছিল বিএনপির। এই কথা এখন অনেকেই বলছেন। তো যেটি বলছিলাম যে নির্বাচন হয়ে গেল, সব ঠিকঠাক আছে এখন। আর আগে তারা আমাদের সঙ্গে কমফোর্টেবল ছিল না, কারণ তাদের প্রতিষ্ঠিত, তাদের সমর্থিত সরকারকে আমরা নামিয়ে দিয়েছি, ফল করিয়েছি। তো তারা সেটি ভালো চোখে দেখবেন না। তো সব রকমের ষড়যন্ত্র, সরকারি সহযোগিতায় প্রত্যক্ষ, দিল্লিতে হাসিনাকে অফিস করে দেওয়া, সেখান থেকে অডিও ভিডিও বার্তা দেওয়া হাসিনার প্রতিনিয়ত, বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি খারাপ করবার জন্যে, অন্তর্বর্তীকালীন সরকারের স্থিতিশীলতা নষ্ট করবার জন্যে যা যা করা লাগে হাসিনা সব কিছু করেছেন দিল্লির প্রত্যক্ষ মদতে। ভারতীয় ডিপ স্টেট, এমনকি নরেন্দ্র মোদী হিমসেলফ সহযোগিতা করেছেন, সমর্থন দিয়েছেন পুরো প্রক্রিয়াকে। এবং আমাদের এখানে আমরা হাসিনাকে ফেরত চেয়েছি, কারণ ইতিমধ্যে হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় হয়েছে, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় হয়েছে, এবং আরও অনেকের বিরুদ্ধে রায় হচ্ছে কিংবা হবে আগামী দিনে। আমরা হাসিনাকে ফেরত চেয়েছি, কারণ হাসিনা মানবতা বিরুদ্ধে অপরাধ করেছিলেন। ভারত রাজি হয়নি, কখনোই তারা সেটি করেনি, এবং এখনও সেই লক্ষণ আমরা দেখছি না। এবং সম্ভবত ভারত হাসিনাকে ফেরত দেবে না। আর বিএনপি সেই কথা বুঝতে পেরেছে, বুঝতে পেরেই বিএনপি আগাম বলে ফেলেছে। অতি সম্প্রতি মির্জা ফখরুল বলেছেন, ভারত যদি শেখ হাসিনাকে ফেরত নাও দেয় তাতে করেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক খারাপ হবে না, কারণ ভারত বাংলাদেশ সম্পর্ক কোনো একটি নির্দিষ্ট ইস্যুতে আটকে থাকতে পারে না। চমৎকার! ইন অ্যাডভান্স ভালো ডিফেন্স নিয়েছেন মির্জা ফখরুল, কারণ তারা জানতেন যে হাসিনাকে ভারত ফেরত দেবে না। আর এই দাসখত দিয়েই বিএনপিকে ভারতের সঙ্গে সম্পর্ক রক্ষা করতে হবে। তারই অংশ হিসেবে, প্রিএমটিভ মেজার হিসেবে মির্জা ফখরুল আগেই কথাটি বলে ফেললেন। ভালো, চমৎকার। আচ্ছা, তো এখন যেটি বলছিলাম যে দ্বিপক্ষের সম্পর্ক শীতল বরফ গলতে শুরু করেছে কিনা। তো আজ আমাদের নতুন পররাষ্ট্রমন্ত্রী, সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের সঙ্গে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা দেখা করলেন। এবং দেখাই করলেন না, তিনি এস জয়শঙ্কর, ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর একটি বার্তা তাকে পৌঁছে দিলেন। আর সেই বার্তায় তাকে ইনভিটেশন দেওয়া হয়েছে তিনি তার সুবিধাজনক সময় যাতে ভারত ভিজিট করেন, এমন একটি বার্তা পৌঁছে দেওয়ার জন্যে প্রণয় ভার্মা তার সঙ্গে দেখা করেন। এবং প্রণয় ভার্মা ভারতের মুখপাত্র হিসেবে ভারত সরকারের সর্বশেষ মনোভাব নতুন সরকার সম্পর্কে, বাংলাদেশ সম্পর্কে, সেটিও প্রকাশ করেন। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আজ সন্ধ্যায় প্রেস রিলিজ দিয়ে সেটি জানানো হয়েছে, আপনারা অনেকেই জেনেছেন বিষয়টি। তো সেখানে বলা হয়েছিল যে জনগণ কেন্দ্রিক সম্পর্ক করবে ভারত বাংলাদেশের সঙ্গে, সম্পর্কটি হবে জনগণ কেন্দ্রিক। কারণ এতদিন জনগণ কেন্দ্রিক সম্পর্ক ছিল না, সম্পর্ক ছিল একটি দলের সঙ্গে, একজন ব্যক্তির সঙ্গে,
বাংলাদেশ নামক রাষ্ট্রটির সঙ্গে ছিল না, বাংলাদেশের জনগণের সঙ্গে ছিল না। তো এখন তারা বলছে জনগণ কেন্দ্রিক সম্পর্ক তারা আমাদের সঙ্গে করতে চায় এবং দুই দেশের সম্পর্ক তারা এগিয়ে নেবে, এই ইচ্ছে তারা ব্যক্ত করেছে। এবং আমাদের পক্ষ থেকে ডক্টর খলিলুর রহমান বলেছেন দুই দেশের সম্পর্ক হবে পারস্পরিক শ্রদ্ধা এবং মর্যাদার ভিত্তিতে। তো বরাবরই আমরা এটাই চেয়েছি, আমাদের একটি চাওয়া, প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক খারাপ হলে কারো লাভ নেই, আমরাও চাই না সেটি খারাপ হোক, কিন্তু আমরা চেয়েছি সম্পর্কটি হতে হবে সমমর্যাদার ভিত্তিতে, যা কখনোই হয়নি। বাংলাদেশ স্বাধীন হবার পর কখনোই ভারতের সঙ্গে আমাদের সম্পর্কটি সমমর্যাদার ভিত্তিতে ছিল না। আর ভারতের চোখে চোখ রেখে কথা বলতে পেরেছিলেন শুধু একজন, তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বেগম খালেদা জিয়াও ভারতের সঙ্গে কখনো আপোষ করেননি, অন্যায় আপোষ তিনি কখনো করেননি। কিন্তু গত 15 বছর হাসিনা যা করেছে, তো সেইটির ধারাবাহিকতা বিএনপি রক্ষা করবে কিনা, ভারতের সঙ্গে আমাদের সম্পর্কটা কি নতজানু সম্পর্ক হবে, কি মাথা উঁচু করে আমরা দাঁড়াতে পারবো, দুই রাষ্ট্রের সমমর্যাদার ভিত্তিতে সম্পর্কটি হবে, এটি এখন বড় প্রশ্ন। আর লক্ষণ যা দেখছি, যেমন মির্জা ফখরুল যেই আগে থেকে প্রিএমটিভ মেজার নিয়ে বলে ফেলেছেন হাসিনাকে ফেরত না দিলেও সম্পর্কের কোনো অবনতি ঘটবে না, তার মানে তারা ধরেই নিয়েছেন হাসিনাকে ফেরত দেওয়া হবে না। আর দণ্ডিত হাসিনা ভারতে থাকবে, ভারতের সঙ্গে বিএনপি সুসম্পর্ক করবে, এটি দেশের মানুষ ভালো চোখে দেখবে না। দেশের মানুষ আবার বিএনপিকে হাসিনার মতো ভারত ইস্যুতে নতজানু নীতি অবলম্বন করছে সেই ট্যাগ কিন্তু লাগিয়ে দেবে, আর দেয়াটাই স্বাভাবিক। তো এখন আমার কথা হলো, ঠিক আছে, প্রণয় ভার্মা দেখা করেছেন, এস জয়শঙ্করকে চিঠি পৌঁছে দিয়েছেন, রণদীপ জয়সওয়াল দিল্লিতে ব্রিফিংয়ে তাদের ইচ্ছে পুনর্ব্যক্ত করেছেন, বাংলাদেশের সঙ্গে কোন পর্যায়ে তারা এনগেজ করতে চান সম্পর্কের দিক থেকে, এই সবই ঠিক আছে। কিন্তু মূল কথা হলো সব কিছু হতে হবে সমমর্যাদার ভিত্তিতে, কোনো দাসখত দিয়ে নয়। আর এইটি না করলে আওয়ামী লীগকে যেমন বাংলাদেশের মানুষ ছুঁড়ে ফেলে দিয়েছে, বিএনপিকেও ছুঁড়ে ফেলে দেবে। বিএনপির কথাটি মাথায় রাখতে হবে। আর যেই বদনাম বাজারে আছে যে ভারতের সঙ্গে দাসখত দেওয়া হয়েছে বিশেষ কিছু শর্ত প্রতিপালন সাপেক্ষে, অনেক কিছুই ঘটেছে সাম্প্রতিককালে, তো সেই রুমার যদি হয় ভালো, অনেকেই রুমার বলছেন বিএনপি পক্ষে, ওরা আমরা চাই সেটি রুমারই হোক, তবে ভারতের সঙ্গে বিএনপির আগামী দিনগুলোতে কি আচরণ হয়, দুই পক্ষের ইন্টারাকশনসটা কেমন হয়, সেখানে বাংলাদেশের স্বার্থ মর্যাদা পায় কিনা, বাংলাদেশ সমমর্যাদার ভিত্তিতে এগোতে পারে কিনা, এই বিষয়গুলি প্রতিষ্ঠিত হলে সব ঠিক থাকবে। আর যদি না হয় সব কিছু চলবে উল্টো দিকে এবং ফলাফল কারোর জন্য ভালো হবে না। ধন্যবাদ প্রিয় দর্শক।